টেকনিকটার নাম মাল্টি লেভেল মার্কেটিং, সংক্ষেপে MLM। বাংলাদেশে এই পদ্ধতি রীতিমতো সূতিকাগার ছিল ডেস্টিনির। রাতারাতি বড়লোক করার লোভ দেখিয়েছিল প্রায় 20 লাখ মানুষকে। বোকা বানিয়েছিল প্রতিষ্ঠানটি। পকেটে পুড়েছিল প্রায় 4,000 কোটি টাকা। 10 বছর পর সেই মামলার রায় হলো আজ। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগে করা মামলায় ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের 12 বছর এবং চেয়ারম্যান হারুনুর রশিদকে 4 বছরের সাজা দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম এই রায় দেন। 2012 সালের 31 জুলাই রাজধানীর কলাবাগান থানায় মানি লন্ডারিং আইনে মামলা দুটি করে দুদক। এর মধ্যে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির মামলায় 46 জন এবং ডেস্টিনি ট্রি প্লান্টেশন দুর্নীতির মামলায় 19 জনকে আসামি করা হয়। দুই মামলাতেই আসামি হারুনুর রশিদ এবং রফিকুল আমিন। এদিকে ওই 46 জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণাও করেছে আদালত। 2012 সালের 31 জুলাই দুদক ডেস্টিনি গ্রুপের বিরুদ্ধে মামলা করে। 10 বছর পর আজ সে মামলার রায় ঘোষণা হলো এবং এই রায়ে অনেকে ধনকুবের হয়েছেন, অনেকে সর্বশান্ত হয়েছেন। ধনকুবেরা তো শাস্তি পেয়েছে, কিন্তু যাদের পাওনা রয়েছে তাদের আসলে কি হবে? এই বিষয়সহ আরও অনেক কিছু অজানা রয়েছে। আদালত যে রায় দিয়েছে এবং যে সমস্ত ধনকুবেররা শাস্তি পেয়েছে, পরবর্তী ধাপ আসলে কি হবে সেটি একটু জানতে চাই। আমাদের সঙ্গে আছেন দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। জনাব মীর আহমেদ আলী সালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং বিশেষভাবে সাধুবাদ জানাচ্ছি, কারণ 10 বছর ধরে যে আইনটি, যেই মামলাটা আপনারা লড়ছিলেন তার আজকে সমাধান হলো এবং একটি গতি পেল। এটা আশাবাদের ব্যাপার যে প্রতারকরা শাস্তি পেয়েছে। 46 জন আসামি, একই সঙ্গে প্রায় 2300 কোটি টাকা জরিমানা হলো। কিন্তু যে সমস্ত গ্রাহকরা টাকা হারালেন তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হলো সেটি নিশ্চয়ই শুনবো। তার আগে একটু বলবেন আদালত তার পর্যবেক্ষণে কি বলেছে সংক্ষেপে। আজকে আসলে আপনি নিজেই শুরু করেছেন ওইভাবে যে 31/7/2012 তারিখে মামলাটি রুজু করা হয়েছিল এবং সেখান থেকে মামলার যাত্রা শুরু এবং আজকে সেটি সমাপ্তি হলো। মামলাটি যারা করে, অর্থাৎ যারা এখানে রফিকুল আমিন যে ব্যক্তিটি, তিনি এই মামলার একটু বিস্তারিত ঘটনা না বললে হয়তো পরিষ্কার হবে না। জি বলুন সংক্ষেপে, যদি আমাদেরকে ঘটনাটা একটু বলে দেন। জি, তিনি প্রবাসী ছিলেন 2000 সালের আগে। সেইখানে তিনি জিজিএন নামক একটি কোম্পানি, MLM কোম্পানি ছিল, সেই কোম্পানির সাথে তিনি সম্পৃক্ত ছিলেন এবং সেখান থেকে সেই কোম্পানিটির লাইসেন্স বাতিল হয়ে যায়, কারণ তারা প্রতারিত করেছিল জনগণকে। এবং সেইখান থেকে লাইসেন্স বাতিল হওয়ার পর, বন্ধ হয়ে যাওয়ার পরে তিনি দেশে ফিরে আসেন। দেশে এসে তিনি তার মাথার থেকে এই জিনিসটা সরাতে পারেননি। তিনি এসে এখানে ডেস্টিনি 2000 লিমিটেড নামে একটি কোম্পানি গঠন করেন 2000 সালে। সেটি MLM কোম্পানির ব্যবসা করত এবং তাতে ফল খুব একটা আশাপ্রদ, তার মন মতো ইনকাম হচ্ছিল না বোধহয়। সে 2005 সালে এসে DMCSL অর্থাৎ ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি কোম্পানি, একটি প্রতিষ্ঠান গঠন করলো, যেটি সমবায় অধিদপ্তরের নিবন্ধিত। এবং সমবায় অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত হলে তাকে সমবায় অধিদপ্তর আইন, সমবায় আইন এবং বিধিমালা এবং তার নিজস্ব যে বাইলস ছিল তার মধ্যেই থাকতে হবে, সেটির মধ্যেই তার পরিচালনা করা উচিত ছিল। কিন্তু সেখানেও যখন তার আশানুরূপ আয় হচ্ছিল না, তখন সে সেইখানে একটা প্রতারণা করার উদ্দেশ্যে বিভিন্ন রকমের প্যাকেজের ব্যবস্থা করলো। এই শেয়ার প্যাকেজ, INDB প্যাকেজ, DIBC প্যাকেজ নাম দিয়ে সেই প্যাকেজে স্বল্প বিনিয়োগে অধিক লাভের প্রলোভন দেখান। এবং আপনি যথার্থই বলেছিলেন যে 20 লক্ষ লোক সেখানে সর্বশান্ত হয়েছিল, সেখানে ঝাঁপিয়ে পড়েছিল সবাই, ঘরের বধূ থেকে শুরু করে বাইরের সবাই। এখানে যদি একটু যুক্ত করে দেন আদালত, এখানে যদি একটু যুক্ত করে দেন, শাস্তি তো হলো, আদালতের যে রায় সে রায়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেছে, কিন্তু যে সমস্ত প্রতারকরা, এই যে 20 লাখের কথা আপনি বললেন প্রতারণার শিকার হলেন, তারা কি আসলে টাকা ফেরত পাবে এমন কোনো নির্দেশনা বা এমন কোনো এরকম একটা নির্দেশনা এসেছে? আমি আসছিলাম সেই জায়গাটা। জি, আজকের আদালত একটা সত্যি একটা মানে হিস্টোরিক্যাল একটা জাজমেন্ট এসছে এখান থেকে। বাংলাদেশে এই ধরনের মামলা কিন্তু এই প্রথম, মানি লন্ডারিং এর এত বিশাল ভলিউমের কেস এই প্রথম হয়েছে। এবং সেই এই আদালতে আজকে যে উনি একটা অবজারভেশন দিয়েছেন, সেটা তার আদালতের পর্যবেক্ষণ হলো যে এই যে অভিযুক্ত যারা আছেন, অর্থাৎ ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের, যে অভিযুক্তদের কাছ থেকে যে সমস্ত সম্পত্তি, অর্থাৎ স্থাবর এবং অস্থাবর সম্পদ, যেগুলোকে আমরা কনফিসকেটেড করেছিলাম, অর্থাৎ ক্রোক করা হয়েছিল এবং ফ্রিজ করা হয়েছিল, সেইগুলোকে অ্যাকুমুলেট করে একটা কমিটি গঠন করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। 6 সদস্যের একটা কমিটি।
সেই সদস্যের সেই কমিটির মধ্যে ইট উইল বি হেডেড বাই রিটায়ার্ড জাজ অফ সুপ্রিম কোর্ট, এবং তার মেম্বাররা থাকবেন হলেন জয়েন্ট সেক্রেটারি লেভেলের, অর্থ মন্ত্রণালয়ের একজন, কোঅপারেটিভ ডিপার্টমেন্টের একজন, এবং পুলিশের একজন ডিআইজি থাকবেন, চার্টার অ্যাকাউন্টেন্ট থাকবেন একজন, এবং রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ ডিপার্টমেন্টের তিনি হবেন মেম্বার সেক্রেটারি। এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই কমিটি হলে তারা এই সম্পত্তিগুলোকে অ্যাকুমুলেট করে সেইখান থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যার যার পোর্শনে যে যতটুকু পাবেন সেই হিসেবে তাদেরকে ডিস্ট্রিবিউট করা হবে, এবং সেই রকম নির্দেশনা দিয়েছেন। এবং এই যে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডকে লিকুইডেটেড এবং ওয়াইন্ডিং আপ করার জন্য একটা নির্দেশনা দিয়েছেন তিনি, যাতে এই ডিএমসিএসএল এর সাথে কোনো রকমের লেনদেন কেউ করতে না পারে। চমৎকার। এখানে মানে একটু আইনি দিকটা জানার জন্য ছোট করে একটু বলবেন। আমরা জানি যে এই কোম্পানির এমডি রফিকুল এর মধ্যে 10 বছর ধরে জেল খেটেছেন। এখন প্রাপ্ত সাজা থেকে এই সময় কি কেটে নেওয়া হবে? তাকে মোট কত বছর জেল খাটতে হবে? আর তাহলে তার 12 বছরের জেল হয়েছে, 10 বছর যদি হয়ে থাকে তাহলে 2 বছর তার খাটতে হবে আরো। আচ্ছা, তার আরো 2 বছর থাকতে হবে, যেটুকু কেটেছে সেটুকু মাইনাস হবে। আচ্ছা, সেক্ষেত্রে আরেকটু বলবেন, ধরুন একটা ডেস্টিনি নিয়ে আমরা কথা বলছি, ডেস্টিনির সমসাময়িক বা তারপরে যুবক সহ অনেকে এসেছে, এমএলএম বিজনেস করছে, এবং ই ভ্যালি নিয়ে কথা হয়, তারা সরাসরি এমএলএম না করলেও জনগণের টাকা নিয়ে লোভ দেখিয়ে তারা বিজনেস করেছে। এখন আদালতের নির্দেশে এই সমস্ত কাজগুলো যারা করেন তাদের জন্য দৃষ্টান্তমূলক বা পথগুলো বন্ধ করার জন্য কোনো নির্দেশনা এসেছে কিনা সংক্ষেপে? সেইটা ফুল জাজমেন্ট আমরা আজকে পাইনি, উনি শুধু অপারেটিভ পোর্শনটুকু বলেছেন, এবং সেইখানে যতটুকু অস্বল্প বক্তব্য দেওয়ার সেইটুকু তিনি বক্তব্য দিয়েছেন, এবং সেইখান থেকে আমরা যেটুকু পেয়েছি সেটাই আপনাকে জানিয়েছি। তবে এই জাজমেন্টটা, আজকের এই রায়ে ভবিষ্যতে ইভ্যালি বলেন, যুবক বলেন, বা অন্য যে সমস্ত অর্গানাইজেশন আরো এই ধরনের এমএলএম কোম্পানি হয়েছিল বা আরো হয়েছে তাদের বিষয়ে যদি মামলায় আসে, এখান থেকে একটা দিক নির্দেশনা পাওয়া যাবে যে এই ধরনের একটা কমিটি করে সেইখানে যাদের স্থাবর এবং অস্থাবর সম্পদ যেগুলো ক্রোক করা আছে এবং ফ্রিজ করা আছে সেইখান থেকে অ্যাকুমুলেট করে সেইখান থেকে সেটা ট্রান্সফার করা যাবে। এবং আজকের এই আসামিদেরকে যে ফাইন করা হয়েছে তার টোটাল প্রায় 2300 কোটি টাকার মতো। সেই ফাইনের অ্যামাউন্ট প্লাস ক্রোক করা সম্পত্তি এবং সবকিছু মিলিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অন্তত নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই, তারা এখান থেকে নিতে পারবেন। চমৎকার, আপনি নিজেই বললেন আদালতের রায়টি যুগান্তকারী এবং বেশ কিছু আশাবাদও আসছে আসলে এই রায় থেকে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময়টা দেওয়ার জন্য। দুদকের আইনজীবী পাবলিক প্রসিকিউটর জনাব মীর আহমেদ আলী সালাম আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।